তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। সিএম পাঙ্ক মানি ইন দ্য ব্যাংকের প্রেস ইভেন্টে এটা বলেছিল যে জন সিনার এটা যেহেতু শেষ রান হতে চলেছে ডাব্লিউডব্লিউতে, তাই জন সিনার এই রানের মধ্যে সে জন সিনার এগেনস্টে অন্তত একটা হলেও শেষবারের মতো ম্যাচ চায়। মানে জন সিনার রিটায়ারমেন্টের আগে সিএম পাঙ্ক ভার্সেস জন সিনা আমরা শেষবারের মতো দেখতে পাবো। আর আমরা মানি ইন দ্য ব্যাংকের ব্যাকস্টেজেতে জন সিনা আর সিএম পাঙ্ককে একসাথে কথা বলতেও দেখতে পাই। আর শুধুমাত্র সিএম পাঙ্ক নয়, অনেকেই জন সিনা যখন থেকে অ্যানাউন্স করেছে যে 2025 সালের রানটা তার ফাইনাল রান হতে চলেছে, অনেকেই তার সাথে একটা লাস্ট ম্যাচ করার আগ্রহ প্রকাশ করেছে। তো তার মধ্যে গ্রেসন ওয়ালারও একজন। গ্রেসন ওয়ালারকে দেখতে পাচ্ছি সে তার সোশ্যাল মিডিয়াতে একটা স্টোরি দিয়েছে যে রিটায়ার হওয়ার আগে ওয়ান লাস্ট টাইম তার সাথে একটা ম্যাচ। আর আমরা অনেক দিন আগে শুনেছিলাম যে গ্রেসন ওয়ালারের সাথে জন সিনার হয়তো একটা ফিউড আমরা দেখতে পেতে পারি, তবে হয়নি, ভালো হয়েছে। কারণ আমরা জানি যে যদি এটা হতো তাহলে সেই গ্রেসন ওয়ালারের কাছেও জন সিনাকে ডাব্লিউডব্লিউ হারিয়ে দিত। আর জন সিনার এখন যে নতুন মার্চেন্ডাইজটা বেড়েছে তাতে তো সব জায়গাতেই জন সিনার রিটায়ারমেন্টের ছাপ দেখতে পাচ্ছি। পেছন দিকে দেখতে পাচ্ছ যে এখানে একটা বন্ধ দরজা আছে আর তারপর লেখা আছে আফটার দিস ইউ ক্যান সি মি, মানে এই দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ফাইনালি আমরা আর কোনোদিনও জন সিনাকে সত্যিকারেরই আর দেখতে পাবো না। তো এইটার মানে এইটা না যে জন সিনার কোনোদিনও আসবে না। জন সিনা যেমন আসে, প্রোমো কাট করে, আন্ডারটেকারের মতো মাঝে মাঝে হয়তো অ্যাপিয়ারেন্স করে দিতে পারে, সেইটা চলবে, কিন্তু ম্যাচ হয়তো জন সিনা আর রাসেল করবে না। জন সিনাকে দেখতে পাবো ঠিকই, হয়তো বছরে একবার দুবার দেখতে পেয়ে গেলাম, কিন্তু ইন রিং ক্যারিয়ার অফিসিয়ালি শেষ হতে চলেছে 2025 সালের ডিসেম্বর মাসে। তো এই 2025 সালটা জন সিনাকে ভালোভাবে এনজয় করে নাও। আর জন সিনা বলেছে যে সে কম করে হলেও 30 থেকে 40খানা ডেটে কাজ করতে চায়, মানে 2025 সালে আমরা কম করে হলেও তার 30 থেকে 40খানা অ্যাপিয়ারেন্স দেখতে পেতে চলেছি। আর প্রায় মাঝখানে আগে একটা নিউজ এসেছিল যে ডাব্লিউডব্লিউ তার পুরনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ব্যাড ব্লাডকে ফিরিয়ে আনতে চায়। তো এখন ডাব্লিউডব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে অক্টোবর মাসের 5 তারিখে আমরা এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা দেখতে পাবো, আর ব্যাড ব্লাড আবার ফিরে এসছে। আর আমরা এই ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টে প্রথমবার হেল ইন এ সেল ম্যাচ দেখতে পেয়েছিলাম। তো তোমরা আশা করতে পারো যে এইখানে আমরা হয়তো একটা হেল ইন এ সেল ম্যাচ দেখতেও পাবো। আর আরেকটা পুরনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ফিরে আসতে পারে, আর সেটা হচ্ছে ডাব্লিউডব্লিউ সুপার ব্রল। এটা WCW প্রিমিয়াম লাইভ ইভেন্ট, আর ডাব্লিউডব্লিউ এটা ট্রেডমার্ক করেছে। তো হয়তো আর কিছুদিন পরই আমরা অ্যানাউন্সমেন্ট দেখতে পেয়ে যাবো যে ডাব্লিউডব্লিউ আরেকটা পুরনো প্রিমিয়াম লাইভ ইভেন্টকে ফিরিয়ে এনেছে, যার নাম হচ্ছে ডাব্লিউডব্লিউ সুপার ব্রল। আর অনেক দিন পর আমাদের বিস্ট ব্রক লেসনারের একটা ফটো আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে সে একটা বাচ্চার সাথে ফটো তুলেছে, আর পেছনে সম্ভবত লাল জামা পরে তার মেয়ে দাঁড়িয়ে আছে। আর ব্রক লেসনারকে কিন্তু বেশ তাগড়াই লাগছে। আর আমরা আশা করছি যে ব্রক লেসনার খুব তাড়াতাড়ি ফিরে আসবে। যদি সামার স্ল্যামেতেই ফিরে আসে তো খুবই ভালো হয়। জানি না আসবে কি না, এমন তো কোনো নিউজ আসেনি যে ব্রক লেসনার আসতে পারে। আর ট্রিপল এইচের যুগে একটা সমস্যা হচ্ছে যে আমরা কি করি, আমরা যখন আশা করি তখন সেটা হয় না। মানে আমরা আশা করে বসে আছি যে এখন ব্রক লেসনার আসবে, আর আমরা দেখছি যে এখনই ব্রক লেসনার আসছে না। আর যখন আমরা পুরোপুরি আশা ছেড়ে দেবো, ভাববো যে না এখন তো ব্রক লেসনারের আসার কোনো চান্স নেই, তখনই দেখবো যে ব্রক লেসনারের রিটার্ন হয়ে গেছে। তো ট্রিপল এইচের যুগে এটাই হচ্ছে, যেটা আমরা এক্সপেক্ট করছি না সেটাই হচ্ছে। তো জানি না ব্রক লেসনারের রিটার্ন কবে হবে, অপেক্ষা করে করে বসেই তো রয়েছি, অনেক দিন কেটে গেল। তো দেখা যাক কবে আসে। আর আমাদের মামির রিয়া রিপ্লি একটা নতুন মার্চেন্ডাইজ বেরিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি যে উপরের দিকে লেখা আছে লিম মর্গানের নাম কেটে লেখা আছে রিয়া রিপ্লি, তারপর লিখেছে ব্রুটালিটি টুল। তো এটা হচ্ছে আমাদের মামির নতুন মার্চেন্ডাইজ। আর আমাদের মামির রিয়া রিপ্লিকে এখন একজন মানে বেবি ফেস সুপারস্টার হিসাবে লিস্ট করা হয়েছে। তো মামি এতদিন হিল ছিল, এখন হয়ে গেছে পুরোপুরি বেবি ফেস। তো দেখতে খুব ইন্টারেস্টিং হবে। আর আমাদের ডমডম এখন মনে হচ্ছে পরের সপ্তাহ থেকে হাতে গোলাপ ফুল নিয়ে মামিকে মানানোর জন্য উঠে পড়ে লাগবে, সেই এডি গ্যারেরোর মতো। তো এখন দেখা যাক যে আমাদের ডমডম রিয়া রিপ্লির রাগ তার মামির রাগ ভাঙাতে পারে কি না। আর লিম মর্গান কী করবে সেটাই এখন দেখা, যে লিম মর্গান দেখা গেল যে ডমিনিক মামির পেছনে পড়ে আছে যে প্লিজ রাগ করো না, তারপরে দেখা গেল যে লিম মর্গান এসে ফট করে ডমিনিকের সাথে চিপকে গেল, আর সেটা দেখে রিয়া রিপ্লির মাথা আরও বেশি গরম হয়ে গেল। আর ডাব্লিউডব্লিউ পরের সপ্তাহে অফিসিয়ালি ড্রু ম্যাকিন্টায়ারের রিটার্ন অ্যানাউন্স করে দিয়েছে। তো দেখতে হবে পরের সপ্তাহে ড্রু ম্যাকিন্টায়ার তো থাকবে, ড্রু ম্যাকিন্টায়ার নিশ্চয়ই অনেক কথা বলবে, কিন্তু সিএম পাঙ্ক থাকে কিনা সেটাই দেখার। আর এছাড়া আমরা গান্তার আর
ডেমান প্রিস্টের ফেস টু ফেসও দেখতে পাবো। এদের সামার স্ল্যামে ম্যাচ হতে চলেছে, আর আমরা ব্রনসন রিড ভার্সেস আমাদের ক্যালটিক ওয়ারিয়ার সেমাসের মধ্যেও ম্যাচ দেখতে পাবো। আর এবারে অফিসিয়ালি সামার স্ল্যামের গ্রাফিক্স রিভিল করে দেওয়া হয়েছে। আর এবারে সামার স্ল্যামের থিমটা সেই কী বলে রক স্টার, তারপরে সিঙ্গিং কনসার্ট, তার উপর রেখেছে গিটার বাজছে, ডিজে হচ্ছে ওই ওপরে, মানে স্টেজের ওপর রক স্টারদের পারফরমেন্স তার উপরেই রাখা হয়েছে। তো এখন কনসার্ট হবে, দেখা যাক সামার স্ল্যামেতে কেমন কনসার্ট ডাব্লিউডাব্লিউ করে, আর সেই লেভেলে ডেলিভার করতে পারে কিনা শোটা। আঙ্কেল হাউডি মানে আমাদের বো ড্যালেস বলে যে তার আর তার ভাই ব্রে হোয়াইটের ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে তারা দুজন রেসেলমেনিয়াতে একসাথে কাজ করবে, কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, কারণ ব্রে হোয়াইট তো আর এই দুনিয়াতে নেই। শুধুমাত্র এখন আঙ্কেল হাউডি বা বো ড্যালেসই বেঁচে আছে, সেই রেসেলমেনিয়াতে কম্পিট করতে পারবে। আর ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন অনুযায়ী যে আমাদের মামি রিয়া রিপ্লে রিটার্ন হতে চলেছে, এটা শুধুমাত্র আমাদের ডেমন প্রিস্ট জানতো। আমরা দেখতে পেয়েছিলাম যে ব্যাক স্টেজেতে ডেমন প্রিস্টের একটা ফোন কল এসেছিলো, আর তারপরে ডেমন প্রিস্টের মুখে কত বেশি হাসি। ডেমন প্রিস্ট লিভ মর্গানকে একদমই পছন্দ করে না, আর সে চাইছিল মামি ফিরে এসে লিভ মর্গানের উপর অ্যাটাক করুক, আর তাই জন্যই তার মুখে এত লম্বা চওড়া হাসি আমরা দেখতে পেলাম মানডে নাইট রয়ের ব্যাক স্টেজে। আর এবার কথা বলবো ডাব্লিউডাব্লিউর নতুন চ্যাম্পিয়নশিপ বেল্ট নিয়ে। তো কিছুদিন আগে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ তাদের ওমেন্স ডিভিশনে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়ে আসার প্ল্যান করছে, কিন্তু এখন এটা জানা যাচ্ছে যে শুধুমাত্র ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নয়, ডাব্লিউডাব্লিউ ওমেন্স ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপও নিয়ে আসবে। তার মানে হচ্ছে এখন মেল ডিভিশনে যে কটা চ্যাম্পিয়নশিপ আছে সে কটা চ্যাম্পিয়নশিপ আমরা ফিমেল ডিভিশনে দেখতে পেয়ে যাব। তো দেখা যাক কবে আসে। ডিজাইন পুরোপুরি নাকি রেডি হয়ে গেছে, আর মাত্র কিছুদিনের মধ্যেই আমরা ইন্ট্রোডিউস হতে দেখতে পাবো নতুন মিড কার্ড টাইটেল ওমেন্স ডিভিশনে। আর আমাদের জন সিনা তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে, লেখা আছে এন্ড অফ স্টোরি জাস্ট অ্যাহেড। তো গল্প শেষ হতে চলেছে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তো এটাই জন সিনা এখান থেকে মেসেজ দিতে চাইছে। আর এরপরে রয়েছে একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে সিএম পাঙ্ক, ড্রু ম্যাকিন্টায়ার, কোডি রোডস আর রক যদি তাদের ক্যারিয়ারেতে আর একবার ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে যায় তাহলে তারা হয়ে যাবে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। তো ড্রু ম্যাকিন্টায়ার আর কোডি রোডস হয়তো জিতবে একবার ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ, কিন্তু রক তো জিতবে না। আর আমার মনে হয় না যে সিএম পাঙ্কও ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে। তো দেখা যাক, আমার তো মনে হয় না যে এই দুজন হবে, তবে ড্রু ম্যাকিন্টায়ার আর কোডি রোডস আমার মনে হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর তোমরা এখানে এই ফটোতে দেখতে পাচ্ছ যেখানে আমাদের ট্রাইবাল চিফ রোমান রেন্স রয়েছে। এখানে রোমান রেন্স তার বাবার যেহেতু কিছুদিন আগে মারা গেছে, তো তার ফিউনারেল পালন করছে। আর এখানে সবাই সাদা কাপড় পরে আছে, এটাই তাদের ট্রেডিশন। আর এখানে আমরা রিকিসির সাথে আমাদের ওয়াইজম্যান পল হেমানকেও দেখতে পাচ্ছি। আর বেশ কিছু সময় ফিন বেলার এটা বলে যে সে ডাব্লিউডাব্লিউর সাথে একটা মাল্টি ইয়ারের কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে, কিন্তু সে তখন বলেনি যে কত বছরের কন্ট্রাক্ট ছিল, কিন্তু এখন সে রিভিল করেছে যে সে 5 বছরের কন্ট্রাক্ট রিনিউ করেছে, ডাব্লিউডাব্লিউর সাথে নতুন কন্ট্রাক্ট সাইন করেছে 5 বছরের। আর সে 2029 সাল পর্যন্ত ডাব্লিউডাব্লিউতে থাকবে। আর তখন যখন তার কন্ট্রাক্ট শেষ হবে তখন ফিন বেলারের বয়স হবে 47 বছর বয়স। তার মানে হচ্ছে যে এখন ফিন বেলারের বয়স হচ্ছে 42 বছর। তো ফিন বেলারকে দেখে মনেই হয় না যে ফিন বেলারের এত বেশি বয়স হয়ে গেছে। তবে মনে হচ্ছে 2029 সালে যখন 47 বছর বয়স হবে আর কন্ট্রাক্ট শেষ হবে তখন ফিন বেলারের রিটায়ারমেন্টের টাইম চলে আসবে, আর সে ডাব্লিউডাব্লিউতেই তার রিটায়ারমেন্ট ম্যাচ লড়বে। আর জন সিনা আমাদের দ্য মিজের ব্যাপারে একটা কথা বলে যে ডাব্লিউডাব্লিউর ইতিহাসের সবথেকে বেশি আন্ডার রেটেড রেসলার হচ্ছে আমাদের দ্য মিজ। আর এটা তো একদম পরিষ্কার কথা, একদম ঠিকই কথা বলেছে জন সিনা। মিজের মধ্যে সব কিছু আছে, ভালো প্রোমো স্কিল, সে সবসময় আমাদের এন্টারটেন করেছে, তার মধ্যে রেসলিং স্কিলও খুবই ভালো আছে। আর মিজের প্রত্যেকটা সেগমেন্টই এন্টারটেনিং হয়, কিন্তু তা সত্ত্বেও মিজকে অতটা আমরা খুব বেশি ভাও দিই না। এটা এই কারণেই তাকে আন্ডাররেটেড বলা হচ্ছে। মিজ দেখতে গেলে যখনই আসে আমাদের এন্টারটেন করার কোনো সুযোগ ছাড়ে না। তবে মিজের ক্যারিয়ার এখন বলতে হবে একদমই ডাউন হয়ে গেছে, আর এখন তো মিজকে আমরা দেখতেও পাচ্ছি না টিভিতে। আর ট্রিপল এইচ একটা কথা বলে যে যখন থেকে নেটফ্লিক্সের ওপরে মানডে নাইট র যাবে ডাব্লিউডাব্লিউ 80% ওয়ার্ল্ডের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে সারা বিশ্বেতে 80% মানুষের কাছে ডাব্লিউডাব্লিউ পৌঁছে যাবে। তো নেটফ্লিক্স যেন সারা ওয়ার্ল্ডে ফেমাস, আর সারা ওয়ার্ল্ডেই নেটফ্লিক্স দেখা হয়। আর যখন মানডে নাইট র নেটফ্লিক্সের ওপরে যাবে তখন বলতেই পারো যে ডাব্লিউডাব্লিউর ব্যবসা আরও বাড়বে, কারণ বলতে এটাই পরিষ্কার যে
নেটফ্লিক্স সবাই দেখে, আর তখন সবাই ডাব্লিউডাব্লিউর সাথে পরিচিত হবে। যারা ডাব্লিউডাব্লিউ দেখে না তারাও ডাব্লিউডাব্লিউর সাথে পরিচিত হবে, আর তখন আমরা রেসলিং ফ্যানদের সংখ্যাও বাড়তে দেখতে পাবো। তো এটা একটা অনেক বড় পদক্ষেপ। এটুকু তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে নেটফ্লিক্সের কারণে 2025 সাল থেকে ডাব্লিউডাব্লিউ একটা আলাদা লেভেলে যেতে চলেছে, এটা তো পুরোপুরি কনফার্ম। আর আমাদের মামি রিয়া রিপ্লি তার টুইটার অ্যাকাউন্টে তার কভার ফটো নয়, তার প্রোফাইল পিকচার দিয়েছে লিভ মর্গানের সেই মুখটা, যখন রিয়া রিপ্লি রিটার্ন হয় আর ডম আর লিভ মর্গান ওই রিংয়ের মধ্যে শুয়ে পড়েছিল। তো সেই সময় লিভ মর্গানের যে রিয়াকশানটা আসে রিয়া রিপ্লি রিটার্নের সময়, সেই ফটোটাকেই রিয়া রিপ্লি এখন তার টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে দিয়ে দিয়েছে। আর তোমাদের একটা মজাদার জিনিস বলি, আমাদের যে R-Truth আছে, R-Truth বলে যে জন সিনা নাকি তার চাইল্ডহুড হিরো। তো জন সিনা তো তার চাইল্ডহুড হিরো, কিন্তু জন সিনা তার থেকে 5 বছরের ছোট। জন সিনা রিটায়ার হতে চলেছে, কিন্তু এখনও R-Truth রিটায়ার হচ্ছে না। তার চাইল্ডহুড হিরো রিটায়ার হয়ে গেল, কিন্তু সে এখনও ম্যাচ রেসেল করে যাচ্ছে। আর R-Truth এমন একজন স্টার যে জুয়ান অবস্থায় যেমন দেখতে ছিল, বয়স হয়ে যাওয়ার পরেও একই অবস্থা তার রয়েছে। R-Truth এখন 52 বছর বয়স, কিন্তু দেখে মনেই হয় না। আর এখন আপাতত এটা স্পেকুলেট করা হচ্ছে যে তোমরা এই ফটোতে যাদেরকে দেখতে পাচ্ছ এরা পরবর্তীতে ব্লাড লাইন জয়েন করতে পারে। তো আমার এখানে জিলা ফাটুর চান্স বেশি লাগছে, জিলা ফাটু জয়েন করবে। আর জিলা ফাটুর ওপরে যে হিকা লিও রয়েছে, এই হচ্ছে সেই কাইজার সিকোভা, যাকে ডাব্লিউডাব্লিউ অলরেডি সাইন করে রেখেছে। এর আসল নাম তো হিকা লিও, কিন্তু আমার মনে হচ্ছে কাইজার সিকোভা নামটা একেই দেওয়া হবে ডাব্লিউডাব্লিউতে। এই ডাব্লিউডাব্লিউতে এখন রয়েছে, তবে কবে এর ডেবিউ হবে সেটাই এখন দেখার। হয়তো পরের মাসেই হয়ে যেতে পারে, কারণ প্রতি মাসে তো একটা নতুন করে ব্লাড লাইনের মেম্বার আমদানি হচ্ছে। তো হিকালিও মানে আমাদের কাইজার সিকোভা পুরোপুরি কনফার্ম। জিলা ফাটুও হয়তো চলে আসবে। আর এইদিকে বাঁ দিকে যে দেখতে পাচ্ছি টামিগো ফাটু, এ হচ্ছে কিন্তু রিকেসির ছেলে, মানে এ হচ্ছে জিমি উসো, জে উসো আর সোলো সিকোভার আরেক ভাই। তো টামিগো ফাটুরও আসার অনেক বেশি চান্স রয়েছে। তো এই ফটোর মধ্যে থেকে 3 জন তো প্রায় কনফার্মই ধরে নাও যে ব্লাড লাইনে আসতে চলেছে। সব থেকে বেশি চান্স হচ্ছে কাইজার সিকোভার, কারণ সে তো অলরেডি ডাব্লিউডাব্লিউতেই রয়েছে এই মুহূর্তে। আর ডাব্লিউডাব্লিউর এই যে মানি ইন দ্য ব্যাংকের শোটা কানাডাতে হলো, এটা ডাব্লিউডাব্লিউর করানো কানাডাতে সব থেকে বেশি গ্রসিং ইভেন্ট হয়ে গেছে। তো এখান থেকে ডাব্লিউডাব্লিউ কানাডাতে আজ পর্যন্ত যে কটা শো করিয়েছে এরিনা শো, তার মধ্যে সব থেকে বেশি ইনকাম এর থেকেই হয়েছে। আর কেন জানি না মনে হচ্ছে যে বেশ কিছু সময় পর গিয়ে আমাদের জেকব ফাটুই আমাদের কি বলে ট্রাইবাল চিফ, হেড অফ দ্য টেবল সোলো সিকোভার ওপরে অ্যাটাক করে দেবে। দেখে তো তাই মনে হচ্ছে, কারণ এই জেকব ফাটুর হালচাল তো আমার খুব একটা ঠিক লাগছে না। আর তাছাড়া দেখতে গেলে এখন জেকব ফাটু হচ্ছে আমাদের নতুন ট্রাইবাল চিফ সোলো সিকোভার ইনফোর্সার। তো এখন আমাদের সোলো সিকোভার রোমানজেন্সের জায়গা নিয়েছে, আর জেকব ফাটু নিয়েছে সোলো সিকোভার জায়গা। আর যেহেতু সোলো সিকোভার রোমানজেন্সের ওপরে বেইমানি করলো, তো একদিন না একদিন তো আমরা এটা দেখতেই পাবো যে ঘুরে ফিরে ভাগ্যের চাকা সোলো সিকোভার ঘাড়ে এসেই পড়বে। আর তার ইনফোর্সার মানে জেকব ফাটু তার ওপরেই টার্ন করে যাবে। আর জেকব ফাটু যেভাবে তাকিয়ে থাকে, আমার মনে হয় যে কখন লাথি মেরে দেয় মাথায় তার ঠিক নেই। জেকব ফাটু যে কোনো সময় যার ওপরে খুশি অ্যাটাক করে দিতে পারে। তো সোলো সিকোভারও খুব একটা সেফ সাইড তো নেই, যখন খুশি ব্যান্ড বেজে যেতে পারে। তবে আমার মনে হয় এখন একটু টাইম যাবে, হয়তো 1-2 বছর নয়, 1 বছর পরই হয়তো আমরা দেখতে পাবো যে সোলোর ওপরে জেকব ফাটু অ্যাটাক করে দিয়েছে। তবে আমার তো পুরোপুরি শিওর মনে হচ্ছে যে জেকব ফাটু সোলোর উপরে টার্ন করবেই করবে একদিন, এটা আমার মন থেকে বলছে। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের নিউজ ভিডিওতে।